Do you believe in the third eye? Is it really possible to see the future? It is a real feeling. I have experienced it. আমরা যদি আরো কিছুটা পিছিয়ে যাই অতীতে, নিরুপমের জন্মলগ্নে 1970 সালে সেখানে প্রথম একটা মিরাকল ঘটে গেল। আর সেই জন্ম লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বারে বারে নিরুপম এমন আশ্চর্য হ্যালুসিনেশন বলবো না, কারণ হ্যালুসিনেশন তো সত্য নয়, সেটা বিভ্রম, মায়া, কিন্তু নিরুপম দেখে, ভবিষ্যৎকে দেখে। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। আজকের অতিপ্রাকৃত বিষয়ক রোমহর্ষক আলোচনা, তৃতীয় নয়ন। অনাগত ভবিষ্যৎকে যারা অলৌকিক শক্তিতে চোখের সামনে দেখতে পায়, তৃতীয় নয়ন। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক পর্যায়ের অনুষ্ঠানে সমস্ত দর্শক শ্রোতাদের আমি স্বাগত জানাচ্ছি। প্রতি মাসের দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম শনিবার এই অনুষ্ঠানে আপনারা দেখছেন অতি প্রাকৃত বিষয়ক একটি রোমহর্ষক আলোচনা। আজকের বিষয় তৃতীয় নয়ন। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের চোখ তো দুটো থাকে, কিন্তু তৃতীয় নয়ন তাকেই বলা হয় যা কিনা আমাদের অন্তরেন্দ্রিয়ের দ্বারা চালিত, ইনার আই। সাধারণত মানুষের তৃতীয় নয়ন থাকে না, কিন্তু আজকে আমার সঙ্গে এখানে যে মানুষটি উপস্থিত রয়েছে, নিরুপম রায়। নমস্কার, আমি নিরুপম রায়। বাকশ্রুতির ইউটিউব চ্যানেলের নিয়মিত যে লৌকিক অলৌকিক অনুষ্ঠান হয় এবং শনিবারের শিহরণ এর নাটক হয়, তার আমি নিয়মিত শ্রোতা। প্রখ্যাত চিত্রশিল্পী এবং অগণিত মঞ্চসজ্জার আশ্চর্য রূপকার। মঞ্চসজ্জার কাজের সূত্রে দেবাশিসদার সাথে আমার বহুদিনের পরিচয়, এবং সেই পরিচয় ধীরে ধীরে একটি আত্মীয়তার রূপ নিয়েছে। নিরুপমের এই তৃতীয় নয়ন আছে জন্মলগ্ন থেকে। কিভাবে? পারিবারিক সম্পর্কে। একদিন চায়ের আড্ডায় দেবাশিসদারকে আমার জীবনের অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে গেছে সেটা বলেছে। যদিও অলৌকিক মানে ভৌতিক নয়, সব ভৌতিক ঘটনা অবশ্যই অলৌকিক, কিন্তু সব অলৌকিক ভূতপ্রেত সংক্রান্ত নয়। আমার যে অলৌকিক অভিজ্ঞতা সেটা হচ্ছে একজন মানুষকে দেখে তার ভবিষ্যৎ পরিণতি কী সেটা চোখের সামনে দেখতে পাই। এমন অনেকগুলো ঘটনা সেদিন চায়ের আড্ডায় গল্পের ছলে ব্যক্ত করেছিলাম, শুনিয়েছিলাম দেবাশিসদাকে। সেই কথাগুলো নিরুপম আমাকে লিখে জানিয়েছে। নিরুপমের 12 বছর বয়স থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ নিরুপমের এই 56 বছর বয়স পর্যন্ত বারবার নিরুপম এমন আশ্চর্য অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এমন অলৌকিকভাবে ও ভবিতব্যকে দর্শন করেছে, কখনো নিজের, কখনো পরিচিত প্রিয়জনের। যে সেই দেখা, যাকে আমি হ্যালুসিনেশন বলবো না, হ্যালুসিনেশন সত্যি হয় না, তার সেই আশ্চর্য অলৌকিক যে দর্শন, তা বর্ণে বর্ণে মিলে গেছে, ফলে গেছে ভবিষ্যতে। প্রত্যেকটা অভিজ্ঞতা আপনাদের চমকিত করবে, শিহরিত করবে। শুনুন সেই সত্য ঘটনা, শুনুন সেই আশ্চর্য, রোমাঞ্চকর, রোমহর্ষক অভিজ্ঞতার অনুপুঙ্খ বিবরণ। আজকের অনুষ্ঠান
নিরুপম রায়কে কেন্দ্র করে নিরুপমের অভিজ্ঞতার কথা, নিরুপমের আশ্চর্য অভিজ্ঞতার কথা, তৃতীয় নয়ন। আজ প্রথম পর্ব। নমস্কার, আমি নিরুপম রায়। দেবাশিসদার বলা চলে নির্দেশেই আপনাদের সামনে আমি মেলে ধরব আমার জীবনের বেশ কিছু অলৌকিক অভিজ্ঞতার কথা, যে ঘটনাগুলো আজকে বহুলাংশেই আমাকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। একটা সময়ে যেটাকে আমি ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেছিলাম, আজকে কিন্তু সেই শক্তি, সেই দৈবী বা আশ্চর্য অলৌকিক শক্তি আমাকে প্রতি মুহূর্তে শঙ্কিত বা সন্ত্রস্ত করে তোলে। শুরু থেকে শুরু করি। আমার জন্ম লগ্ন বা জন্মের সঙ্গে কোথাও একটা অলৌকিকতার সম্পর্ক আছে। আমি প্রবাসী বাঙালি। আসামের শিলচরের নিকটবর্তী একটা স্থানে আমার জন্ম, কাছাড় জেলায়। সেখানে এই বদলপুর আমার যে জন্মস্থান, আমি বদলপুরে বড় হয়ে উঠেছি এবং জীবনের প্রথম 18 বছর আমি কাটিয়েছি এই বদলপুরেই। তারপর আমার যে উচ্চশিক্ষা গ্রহণ, সেটা অবশ্যই শিল্পচর্চার নিরিখে। তার জন্য আমি কলকাতায় আসি এবং ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে আমি ডিগ্রি প্রাপ্ত হই। আমার জন্ম বদলপুরে, বললাম। 1970 সালে আমি জন্মগ্রহণ করি। সে যুগে তো এখনকার মতো মোবাইলের প্রচলন ছিল না। মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে খবর আমরা ছড়িয়ে দিতে পারতাম না, সংবাদ বিনিময় করতে পারতাম না। তেমনই একটা সময়ে সেই বদলপুরে, মানে যেটা গ্রামই বলা চলে আসামের, সেখানে আমার জন্ম হলো। তার 4 দিন পরে ইনল্যান্ড লেটারে আমার মাসি একটা চিঠি লিখে পাঠালেন মাকে, যে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। গত সোমবার সকালে তোর পুত্র সন্তান জন্মেছে, আর সেই সন্তান শিবের আশীর্বাদ ধন্য। আমি স্বপ্নে দেখলাম তোর পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, প্রসব করছিস পুত্র সন্তানকে, এবং মাথার কাছে রয়েছেন আমাদের আরাধ্য দেবতা বিশ্বেশ্বর মহাদেব। আশ্চর্যের কথা, মাসি যে দিন এবং যে সময়ের কথা বলেছিলেন, সেই দিন সেই সময়ই কিন্তু আমি জন্মগ্রহণ করি। এই গল্প মার কাছে, মাসির কাছে আমি বারবার শুনেছি। এবার অলৌকিকতার পরবর্তী সূত্রপাত যেখান থেকে, সে কথা বলি। আমার প্রায় 13-14 বছর বয়স থেকে একটা কথা আমি মাকে প্রায়শই বলতাম, যে মা, 25 বছর বয়সে আমার একটা বিরাট ফাড়া আছে জানো। একবার নয়, বারবার এই কথাটা এমনভাবে আমি বলেছি যে সেই ভাবনাটা বা সেই আশঙ্কাটা মার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল, এবং আমি স্থির নিশ্চিত ছিলাম যে 25 বছরে একটা চরম জীবন সংকটের সম্মুখীন হব আমি। যাই হোক, 1991-এ আমি আর্ট কলেজে ভর্তি হলাম, কলকাতায় এলাম, এবং 1995 সালে আমি পাশ করলাম আর্ট কলেজ থেকে। অর্থাৎ বৈধ ডিগ্রি প্রাপ্ত শিল্পীর
অধিকারটুকু, স্বীকৃতিটুকু আমি অর্জন করলাম। এই সময়ে একটা চাকরির ইন্টারভিউ এলো আসাম থেকে, গৌহাটি। আমি গেলাম গৌহাটিতে, ইন্টারভিউ দিলাম। তারপর আমার মনে হলো যে এত দূর যখন এসেছি, কলকাতায় হস্টেলে ফিরে যাওয়ার আগে আমি 2 দিনের জন্য বাড়ি ঘুরে যাই, অর্থাৎ সেই শিলচরের নিকটবর্তী কাছাড় জেলার বদলপুর গ্রাম। সেই মতো রাত্রের বাস, নাইট সুপার ধরলাম আমি। পাহাড়ি রাস্তা দিয়ে বাস চলছে। মধ্যরাতে হঠাৎ আমার কেমন মনে হলো আমার শরীরটা ভীষণ হালকা হয়ে যাচ্ছে। আমি খুব হালকা বোধ করছি, যেন মানে বাতাসে নির্ভার অস্তিত্ব নিয়ে আমি ভেসে বেড়াচ্ছি। আমার এমন এক অলিক আশ্চর্য অনুভূতি হতে হতেই হঠাৎ একটা প্রচন্ড আলোড়ন। চোখের সামনে দেখছি আমাদের সেই নাইট সুপার 90 ফুট তলায় গিয়ে পড়লো এবং বাসটা উল্টে গেছে। মানে চাকাগুলো ওপরে আর বাসের যে সিলিং সেটা নিচে। অন্ধকার বাস। মাথার একটা অংশ কপালের কাছে টনটন করে উঠল। হাত দিয়ে দেখলাম ভেজা ভেজা। আর সে বাসের মধ্যে মানুষজনের আর্তনাদ শুনতে পাচ্ছি। কি করবো এই অবস্থায়? আমি বাসের জানলার কাঁচ তো ভেঙে চুরমার হয়ে গেছে, সেই জানলা দিয়ে আমি বেরিয়ে এলাম। দেখছি অনেক ওপরে সেই পাহাড়ি লতা পাতা রয়েছে, 90 ফুট। এবার আমার যে ছোট্ট অ্যাটাচি নিয়ে গিয়েছিলাম, যাতে আমার সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে, সবটা সেই অ্যাটাচির মধ্যে। সেই শুরু থেকে আমার ইন্ডিয়ান আর্ট কলেজের মার্কশিট পর্যন্ত, এগুলো তো সর্বস্ব আমার। বাইরে বেরিয়ে হাতড়াতে আমি একটা কালো অ্যাটাচি পেলাম। অন্ধকারে বুঝতে পারছি না এটা আমার না অন্য কারোর। আর তারপর কিভাবে পেরেছি এখন ভাবলে বড় অবাক লাগে, বড় অদ্ভুত লাগে। আমি সেই পাহাড়ি লতা পাতা বেয়ে ওপরে উঠতে লাগলাম। আপনারা দৃশ্যটা কল্পনা করুন, আমার বাঁ হাতে অ্যাটাচি, ডান হাত দিয়ে আমি সেই যে বন্য লতা পাহাড়ি পথে জন্ম নিয়েছে, সেই লতা ধরে 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 ওপরে উঠে এলাম, সে 90 ফুট। বাস চলাচল করছে তখনও সেখানে দূরপাল্লার। হাত দেখিয়ে থামাতে পারছি না, হুস হুস করে বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ বাদে একটা বাস এসে থামলো এবং সেই বাসে করে আমি আমার অ্যাটাচি নিয়ে ফিরলাম। ওপরে উঠেই বুঝেছিলাম ওটা আমারই অ্যাটাচি। এই ঘটনা আমাকে ভীষণভাবে আলোড়িত করে। অন্য বাসে আমি ফিরে এলাম। বদলপুর সেই মুহূর্তে আমার আর যাওয়া হলো না, কিন্তু
বহন করে নিয়ে এলাম সে আশ্চর্য অলৌকিক অভিজ্ঞতার স্মৃতি। আর তারপর থেকে কি হলো জানেন, আমার মধ্যে এতদিন শুধু ওই ভাবনাটা আমার মধ্যে ছিল যে 25 বছর বয়সে আমার একটা বিরাট ফাঁড়া আছে, জীবন সংকটের সম্ভাবনা আছে, বেঁচে ফিরলাম। কিন্তু পেলাম এক আশ্চর্য দিব্য দৃষ্টি। ভবিষ্যতের অনেক কিছুকে, অনেক ঘটনাকে আমি দেখতে পাই। কলকাতায় আমার স্থায়ী আবাস হলো, গড়িয়ায় ফ্ল্যাট কিনলাম, সুমিতার সঙ্গে বিয়ে। তার পরবর্তী পর্যায়ে একদিন বাড়িতে বসে আছি, হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল মিঠুদের পরিবারের যে দুজন মানুষ, অর্থাৎ মিঠু এবং তার স্বামী জয়ন্ত, ওদের মুখ। আর তারপর আমার চোখের সামনে ভেসে উঠল চাপ চাপ রক্ত। আমি ভাবনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে বইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, বিষয়টাকে ইগনোর করার চেষ্টা করলাম, অন্য কথা ভাববার চেষ্টা করলাম। কিন্তু কিছুক্ষণ বাদে আবার সেই ভাবনা, আবার সেই বলা যায় আমার যে তৃতীয় নেত্র, আমার ইনার আই, তার সামনে ভেসে উঠছে ওই দৃশ্য। জয়ন্ত, মিঠু, চাপচাপ রক্ত। মিঠু, জয়ন্ত, চাপচাপ রক্ত। সুমিতাকে বললাম, সুমিতা, এরকম একটা দৃশ্য কেন বারে বারে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে? ওদের কোনো কিছু হলো না তো? বাইক চালিয়ে জয়ন্ত নানা জায়গায় ঘোরে। তুমি একবার ওদের সঙ্গে কথা বলো, আর আমার স্বপ্নটার কথাও বলো যে আমি এরকম একটা দেখছি, আমার দুশ্চিন্তা হচ্ছে ওদের জন্য। সুমিতা ফোন করলো, জয়ন্তই ফোন ধরেছিল। জয়ন্তকে বললো যে তুমি কদিন সাবধানে চলাফেরা করো, বাইক নিয়ে যাতায়াত করো, নিরুপম খুব দুশ্চিন্তা করছে, এরকম একটা ভাবনা ওর মাথার মধ্যে কাজ করছে। জয়ন্ত শুনে কি বলেছিল মিঠুকে, মাফ করবে, সুমিতাকে, সেটাই মুহূর্তে আমার ঠিক মনে নেই। কিন্তু কয়েকদিন বাদে সেই রক্তপাতের ঘটনাটা ঘটল। না, জয়ন্তর কোনো বাইক অ্যাক্সিডেন্ট নয়, মিঠুর লাং ক্যান্সার ধরা পড়ল, একেবারে লাস্ট স্টেজ। বাঁচার আশা নেই, ভর্তি নার্সিংহোমে। আমি আর সুমিতা যেদিন দেখতে গেলাম তখন প্রায় শেষ অবস্থা। ওর নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত উঠছে, ঠিক যেরকম চাপ চাপ রক্ত আমি স্বপ্নে দেখেছিলাম। এরপর থেকে এরকম ঘটনা আমি মাঝে মাঝেই দেখতে পাই, জানেন। আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার কিছু করার থাকে না, আমি ভাবি না, কিন্তু আমি দেখতে পাই। আর একটা ঘটনার কথা বলছি আপনাদের। আমার নিজের খুড়তুতো বোন গীতশ্রী, আসামের শিলচরে ওর পৈতৃক বাড়ি। আমারই নেগোসিয়েশনে এখানে পশ্চিমবঙ্গে সোনারপুরে ওর বিয়ের ব্যবস্থা হলো। সোনারপুর রামকৃষ্ণপুর শ্বশুরবাড়ি গীতশ্রীর। সুন্দর সুখের দাম্পত্য জীবন, নতুন সংসার। এরপর গীতশ্রী সন্তান সম্ভবা হলো।
আমরা ওকে একদিন গেলাম অভিনন্দন জানাতে মিষ্টি নিয়ে। তখন প্রায় ওর প্রসবের সময় আগত অ্যাডভান্স স্টেজ। ফিরছি রামকৃষ্ণপল্লী থেকে ট্যাক্সিতে, হঠাৎ সুমিতা আমার পাশে রয়েছে। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, সুমিতা, এই সন্তানের জন্মের পর গীতশ্রীকে অনেক কাঁদতে হবে জানো, গীতশ্রী খুব কাঁদবে। আমার কিরকম একটা হ্যালুসিনেশন হচ্ছে, আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি পাগলের মতো কাঁদছে গীতশ্রী, কেন জানি না। এর মোটামুটি 15 দিনের মাথায় টালিগঞ্জের একটা নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দিল গীতশ্রী। কিন্তু সেই সন্তান বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে জন্মালো এবং মারা গেল 2 দিনের মধ্যে। খবর পেয়ে আমি আর সুমিতা যখন সেই টালিগঞ্জের নার্সিংহোমে গেলাম, তখন গীতশ্রী কাঁদছে, আকুলভাবে কাঁদছে। ঠিক আমার ওই হ্যালুসিনেশনে আমি যেমনটা দেখেছিলাম ঠিক তেমনি ভাবে কাঁদছে গীতশ্রী। আমি জানি না কেন এমন হয়, এমন ঘটনা বিভিন্ন সময়ে আমি দেখতে থাকি। আজকের পরিসরে আর একটা ঘটনার কথা বলে আমি শেষ করব আজকের আলোচনা। দেবাশিস দার নির্দেশ মতো বলতে বসেছি। সব কথা বললে অনুষ্ঠানের যে সময় সেটা অনেক দীর্ঘায়িত হয়ে উঠবে, তাই দেবাশিস দা যেমন বলেছিলেন 2টি পর্বে আমার এই অলৌকিক অভিজ্ঞতার আলোচনা আমি করব। 3য় ঘটনাটা বলছি। এর সঙ্গে মৃত্যুর সম্পর্ক নেই, কিন্তু এখানেও আমি ভবিষ্যৎকে দেখতে পেয়েছিলাম। গড়িয়াতেই এক বান্ধবী আছে সুমিতার, সেই বান্ধবীর ছোট বোনের বিয়ে হলো, লাভ ম্যারেজ। ছেলেটি বিশেষ কিছু করে না, ফলত এই বিয়ে নিয়ে বান্ধবীর বাবা মার বেশ আপত্তি ছিল। গড়িয়ায় এক বান্ধবী আছে সুমিতার, সেই বান্ধবীর ছোট বোনের বিয়ে হলো, লাভ ম্যারেজ। ছেলেটি তেমন কিছুই করে না, ফলত সুমিতার বান্ধবী এবং বাবা মা সুমিতার ওই বান্ধবীর তাদের খুবই আপত্তি ছিল, কিন্তু ওরা বাড়ি থেকে বেরিয়ে না জানিয়েই অলরেডি রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে। সুতরাং সেই সম্পর্ককে তো অস্বীকার করার আর কোনো উপায় নেই, ফলে ওরা বাধ্য হলেন সেই বিয়েকে মেনে নিতে। এরপর একদিন নতুন জামাইকে দেখার জন্য সুমিতা এবং আমাকে আমন্ত্রণ জানালো সুমিতার ওই বান্ধবী, ওর বাপের বাড়িতে গেলাম, দেখলাম নতুন জামাইকে। একেবারেই ফর্মাল আলাপ পরিচয় হলো, মিনিট 10 কথা বলে তারপর বেরিয়ে গেল ছেলেটি। সুমিতার ওই বান্ধবীর বাবা মা সুমিতার পাশাপাশি
আমাকেও চেনেন অনেক দিন ধরেই, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাতায়াত আছে দু পরিবারের। আমাকে বললেন, নিরুপম, বিয়েটা তো হয়ে গেল এইভাবে, যাই হোক, অনেক কিছুতেই মানুষের কিছু করার থাকে না, জন্ম মৃত্যু বিবাহ তো বিধাতার লিখন। তো নতুন জামাইকে কেমন দেখলে তুমি, কি মনে হয়? এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই আবার আমার চোখের সামনে ভেসে উঠল এক কল্পদৃশ্য। আমি দেখলাম রাত্রিবেলা সকলে ঘুমিয়ে আছে, আর ওই নতুন জামাই আস্তে আস্তে চোরের মতো সন্তর্পণে উঠে আলমারি খুলে কিসব বের করে নিচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে সন্তর্পণে সচকিত ভাবে, আর কিসব বের করে নিচ্ছে আলমারি থেকে, একটা ব্যাগে ভরছে। আমি খুব দ্বিধার সঙ্গে কাকুকে বললাম, অর্থাৎ আমার স্ত্রীর বান্ধবীর বাবাকে, সুমিতার বান্ধবীর বাবাকে, যে কি জানি আমার যেন কেমন মনে হলো ছেলেটির চুরির প্রবণতা আছে, ও ঠিক পুরোপুরি সৎ নয়, অনেস্ট নয়। ভদ্রলোক চুপ করে গেলেন, অপ্রীতিকর প্রসঙ্গ। তারপর আমরা প্রসঙ্গান্তরে গেলাম, ঘন্টাখানেক গল্প করে চা খেয়ে ফিরে এলাম। 7 দিন পর জানলাম ওই ছেলেটি ওর শ্বশুরবাড়ির আলমারি ভেঙে অনেক টাকার সোনার গহনা চুরি করে নিয়ে চলে গেছে। পারিবারিক কেলেঙ্কারি, থানা পুলিশও করতে পারেননি ওই অসহায় হতভাগ্য ভদ্রলোক, অর্থাৎ মেয়ের বাবা। কারণ কে চুরি করেছে? তার নিজের জামাই, আর তাকে জেলে পাঠালে মেয়েরই তো কপাল পুড়বে। তিনি নিঃশব্দে মেনে নিলেন, কিন্তু ওই বাড়িতে নতুন জামাইয়ের আশা বন্ধ হয়ে গেল চিরতরে। আজকে এই পর্যন্তই। আমার বেশ কিছু অভিজ্ঞতার কথা শোনালাম আপনাদের। আরো অনেক এমন কল্পদৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছে এবং বাস্তবে তা বর্ণে বর্ণে মিলে গেছে। আমি ভাবলেই শিহরিত হই, চমকিত হই। আবার কখন কি দেখব? আর এর অধিকাংশ ঘটনাই অশুভ। অধিকাংশ বললাম এই জন্য, শুভ ঘটনাও আছে। এর পর বাকি যে ঘটনাগুলোর কথা আমার মনে পড়ছে আপনাদের জানাবো, আপনাদের শোনাবো লৌকিক অলৌকিক পর্যায়ের পরবর্তী অনুষ্ঠানে। শুনলেন তো সেই সমস্ত রোমহর্ষক প্রায় অবিশ্বাস্য ঘটনাগুলোর কথা। এমন হয়, আর এমনই ঘটনা নিয়ে আমাদের এই লৌকিক অলৌকিক পডকাস্টে আরো অনেকে আসবেন। আমাদের পরিচিত পরিমণ্ডলের মধ্যে এমন অনেক মানুষজন আছেন যারা জীবনের কখনো না কখনো, কোথাও না কোথাও এমন ভাবে অলৌকিকের মুখোমুখি হয়েছেন, অতি প্রাকৃতিক অস্তিত্বকে অনুভব করেছেন। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমি নিরন্তর খুঁজে বেড়াবো আমাদের পরিচিত পরিমণ্ডলের মধ্যে সেই সব মানুষদের, চয়ন করে আনবো সেই সমস্ত অভিজ্ঞতার কথা, আর মেলে ধরবো আপনাদের কাছে প্রতি মাসের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম শনিবারে লৌকিক অলৌকিক বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার। আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক
ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।